এগুলো তো চিন্তার মারাত্মক দুর্বলতা এবং অনেকগুলো কনফিউশন বিভ্রান্তি তৈরি করেছে এতে। তো আমি এগুলো ক্ষমা করে দিতে চাই, এগুলো ইম্পর্টেন্ট না। মূল প্রশ্নটা হচ্ছে যে এই প্রথমত ঘোষণাপত্র দেবার কোনো আইনি, রাজনৈতিক বা কোনো প্রকার বৈধ আপনার ভিত্তি এই সরকারের এই তথাকথিত সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের নাই। সেনা সমর্থিত উপদেষ্টা সরকার যেহেতু শেখ হাসিনার সংবিধান রক্ষা করবে বলে শপথ নিয়ে ক্ষমতায় এসেছে, তারা কি করে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে পারে? এটা একটা টোটাল কন্ট্রাডিকশন, এটা হয় না। এই যে আপনি স্ববিরোধিতা টিকিয়ে রেখে আপনি রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রটা তামাশা করার বিষয়। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চাইম সাবু বিশেষ সাক্ষাৎকারে যুক্ত আছি। সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সঙ্গে আছেন কবি চিন্তক ফরাদ মজার, স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা। ব্যাপক আকাঙ্ক্ষার মধ্য দিয়ে জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান, নানা সংকট ঘনীভূত হচ্ছে। আসলে বিপ্লব কি পথ হারাতে যাচ্ছে কিনা? না, প্রথম কথা হচ্ছে আমি আপনি যে প্রশ্ন তুলেছেন আমি কিন্তু আপনার একমত হব না। প্রথম কথা হচ্ছে যে সংকটটা আমাদের দীর্ঘকাল ধরে ছিল, নতুন কিছু না, এবং সংকটটা অনেক বেশি গভীর ছিল এই বর্তমান সংকটের তুলনায়। এবং আমরা আপনাকে এবার বিপ্লব শব্দটা সম্পর্কে আমার একটু বলার আছে। প্রথমত হলো যে বাংলাদেশ কিন্তু আমরা এমন না পথ হারাই নাই, এটা নিশ্চিত থাকেন আপনি ওটা। কারণ আমরা 5ই অগাস্টে যে ঘটনাটা ঘটেছে এটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানটা খুবই তাৎপর্যপূর্ণ উপমহাদেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে। এটা প্রথম আমাদের সকালে মনে রাখতে হবে। 2 নাম্বারটা হচ্ছে না, আমাদের যে সংকটের যে চরিত্রটা দীর্ঘকাল ধরে গভীরভাবে ছিল প্রতীত আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, এটা প্রকাশিত হয়েছে মাত্র। এবং এটা তো ভালো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংকটগুলো কোথায়, এটাকে আমরা চিনতে পারছি। এখন আপনি যে প্রশ্নটা আপনি করতে পারেন, যেটা আমি তুলছি বারবারই, সেটা হলো এই যে আমরা এই সংকটের গভীরতা আমরা কেউ স্বীকার করছি না। ধরুন আজকে বিএনপির কথা ধরুন, বিএনপি গণ অভ্যুত্থানের পরে বিএনপি বলতেছে নির্বাচন দিতে হবে, তার মানে নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এটা করা শোনার পরে দ্বিতীয়ত যে মারাত্মক ভুল যিনি করেছেন, এটা ডক্টর ইউনূস করেছেন। কারণ তিনি কার সঙ্গে করলেন? গণ অভ্যুত্থান কিন্তু জনগণ করেছে, জি। এবং জনগণ করার পরে তারা কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু তারা অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে। তো তার তো জনগণের সঙ্গে কথা বলবার কথা, তাকে তো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলাতে তার কথা না। এই 2 নম্বর ভুলটাতে তিনি মারাত্মক ভুল করেছেন। কারণ রাজনৈতিক দলগুলো, যাদেরকে আমরা রাজনৈতিক দল বলি, এদের অধিকাংশই তো লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি। এরা ইসলামের টাকায় চলে, বসুন্ধরার টাকায় চলে, বিভিন্ন মাফিয়া শ্রেণীর টাকা তারা চলে। নির্বাচন প্রসঙ্গ আনলেন, তো এখানে একটু বলি যে নির্বাচন না হওয়া তো এক ধরনের সংকট। আমি আসি আপনাকে পরে, আপনি এখন আরও ক্ষতিকর প্রশ্ন করেছেন, আমি বলছি আপনাকে। প্রথমত আপনাকে বুঝতে হবে যে এই যে একটা আপনি বিপ্লব বলে ফেলছেন, আমি কিন্তু একবার বিপ্লব বলি না, দেখেন বলছি কিন্তু গণ অভ্যুত্থান বারবারই। তার মানে আমরা কী অর্জন করতে চাই এখান থেকে? এটা তো বলশিবি বিপ্লব হচ্ছে না, এটা তো চীনা বিপ্লব হচ্ছে না। আমরা সিম্পলি একটা রাজনৈতিকভাবে আমরা একটা মুক্তি চাইছি। কার থেকে মুক্তি চাইছি? ফ্যাসিবাদ থেকে মুক্তি চাইছি, ফ্যাসিস্ট শক্তি থেকে মুক্তি চাইছি, ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে মুক্তি চাইছি। এটাকে সিম্পলি বলা হয় এটা গণতান্ত্রিক, এটা একটা গণতান্ত্রিক রূপান্তর। এখন আপনি বিপ্লব বলতে পারেন, কিন্তু তাহলে বলতে হবে রাজনৈতিক বিপ্লব। তাহলে আমরা 5ই অগাস্টে একটা রাজনৈতিক বিপ্লব ঘটেছে, এটা কোনো সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে নাই। ফলে রাজনৈতিক প্রশ্নটা তো আমাদের সামনে থাকা উচিত ছিল টেবিলে। সমস্যাটা কি? আমরা 72 সালে একটা সংবিধান করতে পারিনি। 72 সালে আমাদের জনগণকে একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে দেওয়া হয় নাই। তাহলে আমাদের প্রথম কাজই তো ছিল যে কি করে আমরা একটা গণতান্ত্রিক গঠনতন্ত্র, মানে জনগণের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে গাঠনিক ক্ষমতা তৈরি হয়েছে, এই ক্ষমতার ব্যবহার করে সে কি করে একটা গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে, সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়া। এখন বিএনপি কত বড় বিশ্বাসঘাতকতা করেছে খেয়াল করেন। বিএনপি এসেই আমাদেরকে সে পথ থেকে এটাকে আমাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে। মানে আমাদের সে একটা গঠনতন্ত্র পাবার যে অধিকার, যে গঠনতন্ত্রের পক্ষে বেগম খালেদা জিয়া পর্যন্ত যে নতুন গঠনতন্ত্রের কথা বলেছেন, এমনকি আমাদের জিয়াউর রহমান যে সাম্য মানের মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ করেছেন, তাহলে বিএনপি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উভয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেই।
এবং বিএনপি সেটা কী করলো, বিএনপি এসে ডক্টর ইউনূসকে চাপ দেওয়া শুরু করলো যে আমাদেরকে অবিলম্বে নির্বাচন দিতে হবে। তো আমরা তো নির্বাচনের জন্য তো গণঅভ্যুত্থান করি না, তো নির্বাচনে যদি আমাদেরকে দিতে হবে তো তুমি পারলে না কি জন্য? তুমি তো এতটা বছর আন্দোলন করেছিলে, আপনি 15 বছরের মতো, তোমার সমস্ত কর্মীরা এখনের মধ্যে জেলে, বলা হয় যে বালুর ট্রাকটা পর্যন্ত সরাতে পারেনি। এখন তো লোকে বলতে বালু ট্রাক করে রাখছে। আপনি তো এগুলো সাংঘাতিক। প্রত্যেকটা, কালকে আমার অনেক বিএনপি কর্মীর সঙ্গে আমার কথা হয়েছে, অনেকের বিরুদ্ধে যেসব মামলাগুলো আছে মামলাগুলো লিস্ট করে ধরে রেখেছে কম্পিউটারের মধ্যে তালিকা আকারে। তার মানে এই সরকার পতন হওয়া মাত্রই ওই সমস্ত মামলাগুলো আবার কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে বিএনপি তার নিজের কর্মীদের প্রতি পর্যন্ত দয় মামতা নেই। কেন এটা আপনি আন্দাজ করতে পারেন কীরকম ক্ষতিকর একটা দল। তার মানে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো এক কলমের খোঁচার আপনার ডক্টর ইউনূস বলতে পারতো এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যত মিথ্যা মামলা আছে সমস্ত মিথ্যা মামলা বাতিল। আপনি একই জনের বলতে, কালকে একজন বলতে 287 মামলা, ওটা কমে নাকি 140 হাজার দিতে হচ্ছে বিএনপির কর্মী। আপনি চিন্তা করেন, মানে বিএনপির কর্মীদের বিরুদ্ধে কী করে কাজ করতেছে আপনি চিন্তা করেন, শুধু ক্ষমতায় যাবার জন্য। এবং সে নির্বাচন করতে, আর তুমি নির্বাচন যাবে, তুমি তো ক্ষমতা এখনই আসতে পারো। আমরা যে বলেছি তোমরা একটা জাতীয় সরকার, শুরুর দিকে বলেছি আপনি আসলে একটা সরকার গঠন করেন যেখানে আমরা গণঅভ্যুত্থানের সকল শক্তিকে মিলে আমরা একটি গণসরকার করি। আমি জাতীয় সরকার শব্দটা পছন্দ করি না, কারণ জাতীয় বললে আওয়ামী লীগ আনতে হবে। আপনি একটা গণসরকার করেন, তো বিএনপি তো অস্বীকার করেছে। তাহলে বিএনপি কিসের শক্তিতে এটা অস্বীকার করেছে? সে কি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় এবং সে আওয়ামী লীগের টাকা সে নিজে দখল করতে চায়? এই বসুন্ধরা এস এম আলমের সঙ্গে এই যে আপোষ করতে চায়? তাহলে বিএনপির রাজনীতিটা কী পরিচয় করে আমাকে বলেন। ফলে আপনি কখনোই, আপনারা সাংবাদিকরা যখন বলেন যে বিপ্লব লক্ষ্যচ্যুত হয়েছে, তাহলে আমি বলবো যে আপনিও দালাল, আপনি বসুন্ধরার টাকা দিয়েছেন, আপনাকে এগুলো আপনাকে নিশ্চয়ই এস আলম এগুলো টাকা দিয়েছে, নাহলে এই ভাষায় কথা বলবেন কেন আপনারা? তাহলে এই ভাষাটা বদলাতে হবে আমাদের। প্রথম হলো 5ই অগাস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক। আমরা 5ই অগাস্টের পেছনে ফিরে যাচ্ছি না, নাম্বার 1। যারা ফিরে নেবার জন্য চেষ্টা করছে রাস্তায় বিভিন্ন রকম বিশৃঙ্খলা করছে, ভাববার কোনো কারণ নাই যে সাধারণ মানুষ এদেরকে চেনে না। কেউ যদি আপনার মনে করে থাকে আরেকটা 1/11 আসবে, এই যে শুনতেছি আমার কানে, এটা ভুলে যান। 1/11 দুনিয়ার আর নাই এখন। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বিপদে আছে। আপনার প্রথমত নতুন ধরনের মেরুকরণ ঘটেছে, নতুন ধরনের সমস্ত বিশ্ব বদলে যাচ্ছে। আজকে যে চীনকে সঙ্গে আমরা ভারতের যে বিরোধ দেখতাম, সে চীন আর ভারতের সেই বিরোধ আর নাই। প্রত্যেকের সার্ভাইভাল একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে। ইরান যে বিরুদ্ধে যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি এবং ইউরোপ মিলে আক্রমণ করছে, এটা মূলত আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সমস্ত প্রান্তিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এটা একটা যুদ্ধ। আমরা একটা তৃতীয় মহাযুদ্ধের মধ্যে ঢুকে পড়েছি। এই তৃতীয় মহাযুদ্ধে যে আমরা ঢুকে পড়লাম, এই অবস্থাতে আমাদেরকে 17 কোটি লোককে বাঁচাতে হবে সবার আগে। আমার কাছে প্রথম চিন্তা হবে আমি 17 কোটি লোকে বাঁচাবো কী করে? আন্তর্জাতিক চক্রান্ত, ষড়যন্ত্র, দেশের ভেতরে ষড়যন্ত্র, এই বসুন্ধরা ইসলামের ষড়যন্ত্র, এখান থেকে দেখে বাঁচাবো কী করে? আপনাকে এখান থেকে বাঁচাতে হবে আপনার তাকে। তাহলে প্রথম আমাদের রাজনীতি হবে কি, কোথায় আমাদের ঐক্যের জায়গাটা। প্রথমত 5ই অগাস্ট অবশ্যই এটা একটা অভূতপূর্ব ঘটনা, এটাকে রক্ষা করতে হবে। এটাকে রক্ষা করতে হলে আমাদের প্রথম কাজটা হবে ডক্টর ইউনূসের হাত শক্তিশালী করা। খুব সিম্পল। তার হাত শক্তিশালী করার পরটা কি, তিনি ভুল করেছেন, আমি তাকে সমালোচনা করবো অবশ্যই। হর্ষার করেছে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আপনারা এখন যেটাকে সেনা সমর্থিত উপদেষ্টা সরকারকে আপনারা অন্তর্বর্তী বলেন, এটাও কিন্তু এক ধরনের প্রতারণা জনগণের সঙ্গে। ডক্টর ইউনূস তো অন্তর্বর্তীকালীন সরকার না, তো আপনারা তাকে তো বানাননি তো অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা তাকে বানিয়েছেন সেনার সমর্থিত উপদেষ্টা সরকার, উনি চুপুর উপদেষ্টা, এটা বানিয়েছেন তাকে। আমরা তো এটা বানাতে পারিনি তাকে। ফলে তার হাতকে শক্তিশালী করেন। তাহলে জিনিসটা কী হলো, সেটা হলো খুব সিম্পল ব্যাপার। সেটা হলো এই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কী বোঝায়? অন্তর্বর্তীকালীন সরকার বলতে বোঝায় গণ অভ্যুত্থান যখন ঘটে একটি দেশে, এর মধ্য দিয়ে যখন পুরনো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, তখন নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবা পর্যন্ত যে সরকার থাকে, ভেঙে যাওয়া রাষ্ট্র এবং নতুন গঠিত রাষ্ট্র, এই দুয়ের যে সময়কালীন যারা অন্তর্বর্তী ভূমিকা পালন করে, এদেরকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। তারা পূর্ণ ক্ষমতা সম্পন্ন থাকে, জনগণের অভিপ্রায়ের তারা প্রতিনিধি হয়। তো আমরা কি ডক্টর ইউনূসকে এটা বানাইছি? আমরা তো বানাইনি। আমি তো 8 তারিখে বলতেছি যে এখানে একটা সাংবিধানিক বিপ্লব হয়েছে, তাহলে কেউ তো আমার কথা শুনে নেয়। এখন বলতেছে দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, দেশের পরিস্থিতি হয়েছে, বিপ্লব কি পথচ্যুত হয়েছে? না, বিপ্লব তো পথচ্যুত হয়নি। আপনি দেখেন এনসিপির তরুণরা কী বলতেছে, ওরা একদম পরিষ্কার, তাদের এখন রাজনীতি স্পষ্ট আগেছে।
তাদের বলতেছে আমরা তো অবশ্যই নতুন গঠনতন্ত্র পেতে হবে। আমি মনে করি তাদের কত পরিভাষায় কত ভুল আছে মারাত্মক। এখনও তারা সংবিধান করে, সংবিধান কলোনিয়াল শাসকরা তৈরি করে, আর গঠন বা গঠনতন্ত্র করে এই জনগণ। গঠন মানে কেন আইন করা না, গঠন মানে পুরো বাংলাদেশকে নতুন করে গঠন করা। তার সমস্ত কিছু আর্থসামাজিক ক্ষেত্র, আইন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, তোমার আইন প্রণয়নী বিভাগ, সমস্ত কিছুকে নতুন করে আপনার গঠন করা, ঠিক আছে। এমনকি আমাদের চিন্তা চেতনাকেও নতুন করে গঠন করা। ফলে গঠন শব্দটাকে বুঝতে হবে যে এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক পরিভাষা, রাজনৈতিক এবং আইনি পরিভাষা। ফলে এইটা যদি আমরা বুঝি তাহলে আমি বুঝি 5ই আগস্টের বিপ্লব একদমই পথহারা হয়নি। এখনকার যে সংকটটা দেখেছেন এটা অতীতের শেষ সংকটটা, যে জমে থাকা যে ক্লেদ, তার সেগুলো ফুটে বেরোচ্ছে, সেগুলো আপনার ক্লেদের মতন, ময়লার মতন, আপনার আবর্জনার মতো ফুটে বেরিয়ে পড়ছে। ফলে এগুলো সাফ করা ইজি হবে। আমি মনে করি আমি দেখতে পাচ্ছি ঘটনাকালে কী করছে, প্রত্যেকের ভূমিকাতে পরিষ্কার আছে, প্রত্যেকের ভূমিকা পরিষ্কার। ফলে সেই দিক থেকে আমি বলছি জনগণের জন্য এটা অত্যন্ত শিক্ষণীয়। স্বভাবতই এখন এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একটা বড় ধরনের রাজনৈতিক আপনার পথচ্যুত করবার চেষ্টা হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমাদেরকে সতর্ক থাকে। কিন্তু অভ্যুত্থান বা বাংলাদেশ পথ হারানোর কোনো সুযোগ না, কারণ বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে ইতিমধ্যে ভারতে গণ অভ্যুত্থানের পরিবেশ ঢেউ লেগে গেছে। ঢেউ অবশ্যই লাগাটাই ছিল স্বাভাবিক। এটা তো আমি দীর্ঘদিন ধরেই বলতেছি, এইটাই বলতেছি। এটা একটা হিস্টোরিক্যাল ঘটনা ঘটেছে। ফলে এটার থেকে সরে আসবার কোনো পথ নাই। মোদির বিরুদ্ধে সারা ভারতে জেগে উঠতেছে, ফলে পুরো উপমহাদেশ জেগে উঠতেছে। পুরনো কলোনিয়াল আমলের যে মানচিত্র বানায় গেছে কাইটা ইংরেজরা, এইটা এই দেশ, তোমরা মুসলমানদের দেশ, এটা হিন্দুদের দেশ, এটা এইসব ভাগ বাটোয়ার দিনও শেষ হয়ে গেছে। পৃথিবী বদলাচ্ছে, আমাকে নতুন করে চিন্তা করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের গরিব মানুষগুলো যারা সবসময় বঞ্চিত, শোষিত মানুষগুলো যারা সবসময় বঞ্চিত, মেহনতি মানুষগুলো যাদের অধিকারের প্রতি আমরা কখনো ফিরেও তাকাই নাই, তাদের প্রতি আগে প্রথম, তাদের প্রায়োরিটি আগে। এই জন্য আমি যে কথাটা বারবার বলি, এটাকে বলি গণ সার্বভৌমত্ব। জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। মানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, ধরুন আজকে শিল্পের ক্ষেত্রে অবশ্যই শ্রমিকের কথা শুনতে হবে। শ্রমিকের আপনি এমন একটা বেতন রাখবেন যে বেতন দিয়ে তার সংসার চলে না, সে খেতেও পায় না, পুষ্টিও তার হয় না, সে যে তারপর দিয়ে কাজ করবে সে শক্তির মধ্যে অর্জন করতে পারে না। তো এইটা না করে আমি লুটিয়া মাফিয়া শ্রেণীকে টিকিয়ে রাখবো নাকি বাংলাদেশে? আপনি যারা ক্রমাগত লুট করতেছে বাংলাদেশকে, কোনো প্রকার দেখেন কারখানা করে বেতন দেয় না, ঠিক আছে। তুমি পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, আপনি ব্যবসায়ী, আপনি যখন কোনো একটা মাল বিক্রি করেন বাজারে, সঙ্গে সঙ্গে আমরা দাম দিই। আপনি দোকানে গিয়ে কি বলবেন যে ভাই এই মালটা দাও, তারপর আপনি 1 মাস পরে আমি দেবো। তারপর আপনি শ্রমিকের মাল দাম দিচ্ছেন, তার তো মজুরির দাম আছে, আপনি কেন দেবেন না শ্রমিককে আপনাদের মজুরির দাম? ফলে অবশ্যই আমি মনে করি যে এই লুটেরা শ্রেণীর যে অন্তর্ভুক্ত যে সকল রাজনৈতিক দল, এদেরকে উৎখাত করবার সময় এসে যাচ্ছে। আপনার আলোচনার মধ্যখানে একটু ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের হাতকে শক্তিশালী করার কথা বলছেন। শক্তিশালী করার আরও সুযোগ আছে নাকি কি প্রক্রিয়া থাকতে পারে? প্রথম কথা, আমি ইউনূস সরকারের কথাটা কেন বলছি, যে উনি এটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, তার বহু ব্যর্থতা আছে। আপনি সেই ব্যর্থতার সমালোচনা করেন, আমি তো করছি সেটা। তিনি তো জনগণের সঙ্গে কথা বলছেন না, তিনি তো সত্যিকার, তার তো কোনো প্ল্যান নেই। তিনি যেসব লোক এনে বসিয়েছেন প্রত্যেকটা হচ্ছে খারাপ লোক, এদের কোনো বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। প্রত্যেকটা বলাটা আমার ভুল, হয়তো শব্দ অধিকাংশ। তো তার মানে যে তারা অধিকাংশই জনগণের সঙ্গে সম্পর্ক নাই, এই অর্থে বলছি যে মঙ্গল জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তো যেই মানুষ এতগুলো জীবন দিয়ে এতগুলো পঙ্গু হয়ে তাকে ক্ষমতা আনলেন, তারা কি চায় এটা বোঝা জানা তো দরকার না তাদের। কিন্তু তারা কোনো চেষ্টা করছে না, তারা বসে মনে করছেন আইন দিয়ে সব সমাধান করবে, আপনি হুমকি দিলে সব সমাধান হবে না। এটা তো হবে না, জনগণকে সঙ্গে নিয়ে সমাধান করতে হবে। আজকে দেখেন চিটাগাঙে কী ঘটতেছে, আপনি এটা কি মেনে নেওয়া যায় যে আপনি ওখানকার এলাকার লোকরা ছাত্রদেরকে, শিক্ষার্থীদের মারছে? এটা কি মেনে নেওয়া যায়? আপনি যদি বলেন যে হ্যাঁ আমি কারফিউ জারি করবেন, তো কারফিউ বলবৎ করবে কি? সমস্যা তো পুলিশের মতো। তো আপনি কী করে এটা চালাবেন কেন? কারণ ওই পুরনো ব্যবস্থা আপনি টিকিয়ে রেখেছেন। ফলে এই সমস্ত যে বিশৃঙ্খলা, এটাই ইঙ্গিত দেয় যে গণ অভ্যুত্থানকে পূর্ণ করার সময় এসে গিয়েছে। জনগণ আর সহ্য করতে রাজি নয়। পূর্ণ করার অর্থ কি পূর্ণ কাঠামো, জনগণের কাছে পূর্ণ ক্ষমতা না? আমি বলছি যে সরকারের পুনর্গঠনের কোনো প্রক্রিয়ায় থাকতে পারে, সে দাবি রাখছেন আপনি? না, আমি পুনর্গঠন কি হবে এটা তো জনগণ সে পরিস্থিতি বোঝা যাবে। আমাদের মনে করি সরকারের পুনর্গঠনের প্রয়োজন আছে, হতে পারে। এটা একটা বড় ইস্যু না। ইস্যু হলো আপনারা দেখেন, আপনি দেখেন তর্কটা সরিয়ে ফেললেন।
আমি আলোচনা করছি রাষ্ট্র নিয়ে, আপনি চলে গেলেন সরকার। একটু জানতে না, এগুলো ওইটা একটু গুরুত্বপূর্ণ আপনাদের বিষয়, যেহেতু আপনার No, 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 ইউনূস আপনাদের- সরকারের ব্যর্থতা নিয়ে আমি সফলতা বিনয়ের নিয়ে নানা সঙ্গে- প্রসঙ্গ আসছে তো আমি বিনয়ের সঙ্গে একটা কথা বলবো। জি, বলুন। বিনয়ের সঙ্গে বলুন, আপনার সাংবাদিকদের খালি সরকারকে উৎখাত করতে এত উৎসাহিত কেন? বিপ্লবের কথা বলে তো রাষ্ট্র নিয়ে আলোচনা হবে, কিন্তু আপনার বারবার খালি সরকার নিয়ে কথা বলেন। সরকার তো সেকেন্ডারি, সরকার আজকে আসছে কালকে না, কালকে পূর্ণ করে দিতে পারে। না, তাহলে আমরা সমাধানের কোন প্রক্রিয়ায় যেতে? আমি তো বলতেছি, আমি তো বারবারই তো আমি সেই জনগণকে সম্পৃক্ত করতে গেলে বা গণসরকারের আরে কথা ভাই, বলছেন আপনি আমার কথাটা ভালো দিয়ে মনোযোগ দিয়ে শুনেন না। আমার তো লেখির মধ্যে পরিষ্কারই বলছি জি। যে সেটা হলো যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়া শুরু করা। ছাত্ররা তো সমাধান দিয়ে দিচ্ছে আপনাকে। আপনি একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ার ঢোকা মানে কি? একটা গণপরিষদ নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নেওয়া। আপনি গণপরিষদ, সরকার নির্বাচন না, গণপরিষদ মানে বাংলাদেশের রাষ্ট্রের রূপ কেমন হবে, কি করে গঠন করবেন, এখনকার কাঠামো রাখবেন কি রাখবেন না, ক্ষমতার চরিত্র কি হবে, আমাদের শিক্ষার সংস্কৃতির চরিত্র কি হবে, আমাদের শিল্পায়নের চরিত্র কি হবে, আমাদের কৃষির চরিত্র কি হবে, স্বাস্থ্য কি হবে, এটা নিয়ে চিন্তা করা। আপনি বেসিক জায়গা আসছেন না কেন? আপনাদের সাংবাদিকদের নিয়ে কেন এই সমস্যা আমাদের? কারণ আপনারা বারবারই কেন এই লুটেরাদের পক্ষের ভাষাটা ব্যবহার করেন? এটা তো খুবই দুঃখের কথা। এই জায়গাও তাহলে পরিবর্তন হওয়া দরকার। এই যে না, চিন্তার হতে হবে। জায়গাটা, তার মানে, সাংবাদিক মিডিয়া গণমাধ্যমের যে চিন্তার জায়গাটা, সেটাও সমস্যা আমরা পরিবর্তন আনতে তারা পারি। যে একটা অসৎ জায়গা থেকে করে তা না, যেহেতু তাদের চিন্তার মধ্যে এটা রয়ে গেছে। যদি চিন্তার মধ্যে এটা থেকে যায় তাহলে কোনোদিনই তো আমরা সঠিক পথ পাবো না। এরা তো কোনো না কোনো কারণে কোনো না কোনো শক্তির পক্ষে কাজ করছে। জনগণের পক্ষে কাজ করার মানে হলো এখন একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা। এই নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে হলে এই সরকার যদি থাকে কিছু আসা যায় না, যদি কেউ দুর্নীতি না করে থাকে, মন্ত্রণালয় মোটামুটি ঠিক মতো চালায়, তাহলে কেন বদলাবে? 2 নম্বরটা হচ্ছে যে এই মূল কথাটা কিন্তু মন্ত্রণালয় পরিচালনা না, সরকারটা এখন ইম্পর্টেন্ট না। মূল হলো যে ডক্টর ইউনূস, তিনি বুঝতে হবে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা এবং নতুনভাবে রাষ্ট্রকে গঠন করা জরুরি। যদি তিনি এটা না বোঝেন তাহলে তাকেও সরে যেতে হবে। ব্যাপারটা খুব সিম্পল। আচ্ছা, কারণ তিনি গণ অভ্যুত্থানের অভিব্যক্তি হিসেবে তিনি আছেন। কলা গাছও যদি থাকে তাও জনগণ দাঁড়াতে পারবে। কথা হচ্ছে উনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। জনগণ তাকে কী জন্য এনেছে সেটা হলো এই, আমরা নতুনভাবে বাংলাদেশটা গঠন করতে চাই। সেক্ষেত্রে তাকে জনগণের কাছে আসতে হবে, রাজনৈতিক দল নয়। ফলে তিনি নিজে সংকটটা তৈরি করেছেন। এই জন্য আমি তাকে সমালোচনা করি, কিন্তু এই সমালোচনা করার পর আমি এটাও বলি তাকে সরানো সমস্যার সমাধান নয়, তিনি বোঝানো তাকে গুরুত্বপূর্ণ। তিনি যদি রাজনীতি না বুঝেন, জনগণের সঙ্গে সম্পর্ক নাই বলে তিনি যদি বাংলাদেশের পরিস্থিতি বলতে তিনি অসুবিধা বোধ করেন, আর তিনি যদি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সহায়তা করবে, তিনি বোকার সঙ্গে বাস করছেন। তাদের কাছে আমরা সিম্পল একটা অপারেটর ছাড়া আমাদের আর কোনো মূল্য নেই। তাকে অবশ্যই জনগণের কাছে আসতে হবে। কিন্তু একটা ন্যারেটিভ তো তৈরি হয়েছেও বটে যে এই সরকার আপনার পশ্চিমাদের সমর্থন বা মার্কিন যুক্তরাষ্ট্র। না, ন্যারেটিভ মানে তো আমি বলেছি, আমি ন্যারেটিভ কিছু না, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমি ফ্যাক্টটা বলেন না, ফ্যাক্টটা হলো যে আমি তো এর আগে বলেছি এটা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এবং আমি যখন বলেছি তার বহুদিন পরে জাফরি স্যাক্সও বলেছে একটা রেজিম চেঞ্জ হয়েছে। বলে আমরা যে সরকারটা পেয়েছি এটা অবশ্যই মার্কিন সমর্থনপুষ্ট সরকার। তো এতে কী আছে তাতে? সেটা তো মার্কিন সমর্থনপূর্ণ সরকার হওয়ার মানে এই নয় যে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারবো না। একটু বলবো যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এই দুইটা নিয়ে একটা বিতর্ক দ্বন্দ্ব আলোচনার মধ্যে আসলে আসলে এর ভিত্তি বা দ্বন্দ্ব নিয়ে কোনো আলোচনা রাখতে পারে না, আমি তো বলেছি এগুলো নিয়ে। জুলাই সনদ তো দেবার কোনো বৈধ অধিকার এই সরকারের নাই। জুলাই সনদ দেবার অধিকার নাই, এবং জুলাই ঘোষণাপত্র দেবার অধিকার তো আরও নাই। প্রথমত হলো যে জুলাই ঘোষণাপত্র দিবে যারা গণঅভ্যুত্থান করেছে তারা, সরকার তো না। সরকার, আচ্ছা আমি আপনাকে খুব সোজা একটা প্রশ্ন করি, ছেলে কি বাপের নাম দেয়? তাহলে ডক্টর ইউনূস তো কি বাপে ছেলের নাম দেয়? হ্যাঁ, রাখে একদমই। গণঅভ্যুত্থান যারা করেছে তাদের তো বলবে, তাই ডক্টর ইউনূস গণঅভ্যুত্থানের সন্তান, তো উনি কী করে গণঅভ্যুত্থানের সনদ দেবেন? এটা তো তার অধিকার নাই, তো সরি ঘোষণা দেবেন। জি জি। তার ডক্টর ইউনূস গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কোনো রাজনৈতিক কিংবা আইনি কোনো অধিকারই নেই। তো উনি কেন এই ঘোষণা দিতে বাধা দিয়েছিলেন? এগুলো তো তার মারাত্মক ত্রুটি, তার রাজনৈতিক বোধের ত্রুটি, আইন বোঝার অক্ষমতা, রাজনীতি বোঝার অক্ষমতা থেকে এসেছে। ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে, ছাত্র তরুণরা, তারা একটা ঘোষণাপত্র দেবে, জনগণ সেই ঘোষণাপত্র মানতে পারে নাও মানতে পারে, সেটা জনগণ বুঝবে। ঠিক আছে, সেখানে তিনি কেন বাধা দিলেন? তার তো দরকার নেই। তিনি ছাত্র তরুণ, তিনি নিজে বলতে তোমরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, ওনাকে তো তরুণরা ক্ষমতায় বসে না, জনগণ ক্ষমতায় বসিয়েছে। এগুলো তো চিন্তার মারাত্মক দুর্বলতা এবং অনেকগুলো কনফিউশন, বিভ্রান্তি তৈরি করেছে এতে। তো আমি এগুলো ক্ষমা করে দিতে চাই, এগুলো ইম্পর্টেন্ট না। মূল প্রশ্নটা হচ্ছে যে এই প্রথমত ঘোষণাপত্র দেবার কোনো
আইনি, রাজনৈতিক বা কোনো প্রকার বৈধ আপনার ভিত্তি এই সরকারের এই তথাকথিত সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের নাই। সেনা সমর্থিত উপদেষ্টা সরকার যেহেতু শেখ হাসিনার সংবিধান রক্ষা করবে বলে শপথ নিয়ে ক্ষমতায় এসেছে, তারা কি করে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে পারে? এটা একটা টোটাল কন্ট্রাডিকশন, এটা হয় না। এই যে আপনি স্ববিরোধিতা টিকিয়ে রেখে আপনি রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রটা তামাশা করার বিষয়। তাহলে কি আগের সংবিধান একেবারে টোটালি অস্বীকার করার প্রক্রিয়া ফেলে দিতে হবে? এটা গণ অভ্যুত্থান তো ফেলে দিচ্ছে। গণ অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়েছে নাকি? না, তো গণ অভ্যুত্থান ফেলে দিতেছে। আপনি সংবিধান রাখা মানে আপনি গণ অভ্যুত্থান যারা করেছে তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝোলানো, এটা মহা অপরাধ করেছে ডক্টর ইউনূস। আপনি এই সংবিধান রাখা মানে সমস্ত যে তরুণরা এই গণ অভ্যুত্থান করেছে তাদের গলাতে আপনি ফাঁসির দড়িটা পরিয়ে দিলেন। আপনি কি মনে করেন এটা আমরা খেয়াল করছি না? এবং এই ছাত্র তরুণরা যারা এই গণ অভ্যুত্থান করছে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো গভীর চিন্তা নাই, তাদের কোনো দূরদৃষ্টি নাই। আমি তো প্রথম থেকে বলে এসেছি ছাত্র তরুণদেরকে আপনারা আন্ডারমাইন করবেন না। এদের মধ্যে যথেষ্ট পরিমাণ নেতৃত্ব সম্পন্ন, একদম এই বাংলাদেশকে নতুন বিশ্বে, এখনকার যে টালমাটাল বিশ্বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওদের রয়েছে। ফলে আপনি এটা তো করতে পারবেন না, আপনি ওদের কথা শুনতে হবে। ওদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা সমালোচনা করুন, কিন্তু আপনি এটা তো বলতে পারবেন না যে গণ অভ্যুত্থান করেছে ছাত্র তরুণরা আর আপনি দিবেন জুলাই ঘোষণাপত্র। এই শেখ হাসিনার এই সংবিধান রক্ষা করবার শপথ নিয়ে এসে আপনি নাকি জুলাই ঘোষণাপত্র লিখবেন, এটা কি হলো কিছু? আর দুই নম্বর সেই যে সনদ, কিসের সনদ? কার সনদ? কে করবে সনদ? এই সনদ দিয়ে আবার তখন যে সাংবিধানিক, এটাকে সাংবিধানিক বৈধ হতে হবে। আরে সাংবিধানিকভাবে বৈধ হয় একমাত্র যখন গণপরিষদে আপনি এটা সিদ্ধান্ত নেন। বাইরে আপনি যা খুশি বলেন, এটা ব্যক্তিগত বক্তব্য। আমি যা বলছি এটা আমার ব্যক্তিগত বক্তব্য। আপনাকে বলছেন আপনি আমার কথা শুনতে এসছেন, যেহেতু আপনি ধরে নিয়েছেন আমার কথা কিছু মানুষ শুনে তারা হয়তো আমার কথা, ফলে আপনি হয়তো আমাকে ভালোবাসেন, আমাকে ফরাদ ভাইয়ের বক্তব্যের সামনে তুলে ধরা দরকার। সেদিক থেকে ঠিক আছে, আমি আমার বক্তব্য দিচ্ছি, কিন্তু আমি তো দাবি করতে পারি না যে আমার এই বক্তব্যটা একটা সাংবিধানিক বৈধতা পাবে। আমি তো যে কোনো আলোচনা করতেই পারি, ছোটো মিটিংয়ে আলোচনা করতে পারি, আপনি কনফারেন্স করতে পারেন, আপনি তথাকথিত ঐক্যমতের কমিশন বানায় করতে পারে। এটা তো আর কোনো এর বেশি এর কোনো মূল্য নাই। আপনারা একটা বছর সময় নষ্ট করেছেন এসব করে। যাদেরকে নিয়ে সময় নষ্ট করেন তারা কেউ গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত না, ফলে তাদের তো কোনো বৈধতা নেই সমাজে। এরা কেউ আপনি একটা লোকের কথা বলেন যে যারা এই কমিশনের মধ্যে আছেন, যারা এই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল, হয় তাত্ত্বিকভাবে আর ছিল না তার আগে, তা আপনি কেন এদেরকে বসিয়ে দিচ্ছেন যে ঘাড়ের উপরে এসে? মানে কোন যুক্তিতে বলেন? অনেকে তো বিদেশে ছিল, অনেকে নাকি বলতেছে তাদের নাগরিকত্ব বই, কিন্তু তরুণ ছাত্ররা তো করতে পারলো না। এই প্রতিবন্ধকতা কিভাবে সৃষ্টি হলো? ছাত্র 23 থেকে 30 বছর ওরা এত বড় কাজ করছে, আর কি চান এদের কাছ থেকে? এই ছেলেগুলো বুক পেটে দিয়েছে আপনি বুলেটের সামনে, আপনার কি আশা করেন এদের সম্পর্কে? এখন এই যে সারাক্ষণ ছাত্রদের নিন্দা করতেছেন, কেন করছেন এটা? ওই যে আমি বললাম না, বসুন্ধরা সালামের টাকা ছাড়া তো আর এগুলো হবে না। এই প্রচারটা কেন? ছাত্রদের ভুল আছে, অবশ্যই ভুল আছে, সেই ভুল তো আমি প্রথম থেকে বলতেছি। আমি তো 8 তারিখেই বলছি, আপনি এখন কেন বলছেন? 8 তারিখে তো আমি বলেছি ছাত্ররা ভুল করেছে, যে ছাত্ররা পুরো ক্ষমতাটা নিজের হাতে না নিয়ে তারা কি করে দিয়েছে, তারা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার এবং সংবিধানের অধীনে চলে গেছে। ফলে ছাত্রদের কেন দোষারোপ করছেন? ছাত্ররা তাদের কর্তব্য পালন করেছে 5 তারিখে, এরপরে কর্তব্য ছাত্র না। আমি একটু বলবো এখানে যে এই যে ডক্টর ইউনূসকে ক্ষমতা দেওয়া হলো বা নিল সেনা সমর্থিত আপনার বুক পেতে দিয়ে রক্ত দিয়ে আপনার ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা হলো। এখানে জনগণের বিজয়, ছাত্রদের বিজয়, তরুণদের বিজয়, মানুষের আকাঙ্ক্ষার বিজয়। কিন্তু এরপরও যখন আপনার ছাত্ররা দায়িত্ব নিল না, নিতে পারলো না, এখানে কি কোনো সংকট ছিল বা কাঠামো ঘাটতি ছিল কিনা? এটা সমাজে রাজনৈতিক সমঝোতার ঘাটতি। প্রথম ঘাটতি ছিল আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী মহল, সাংবাদিক মহল আছে যাদের এখনো রাজনৈতিক চিন্তা অপরিপক্ক। এটা প্রথম সংকট, যেটা আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বুঝেছি। কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝি না। আমরা কি নিয়ে আলোচনা করছি নিজেরাই জানি না। ফলে আপনাকে তো রাষ্ট্র নিয়ে আলোচনা দিয়ে করেন, তাহলে এটাকে আলাদা করে রাখতে হয়। ফলে আপনি তো আলাদা করে রাখতে হবে। আপনি ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে, তাহলে কর্তব্য হচ্ছে আমাদের এখন রাষ্ট্র গঠনের দিকে যাওয়া। এখন টেনে আপনি সরকার দিকে আপনি চলে যাচ্ছেন, তো তরুণরা কী করবে? তারা তো এই বিপদের জন্য তারা তো অ্যান্টিসিপেট করেনি। তারা তো তারপরে লড়াই করার পর আপনি দেখুন এখন এনসিপির পজিশনটা দেখেন, আপনি এনসিপি অত্যন্ত সঠিক পজিশনে আছে। তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, থাকবেই। দ্বন্দ্ব বিরোধ থাকাটাই তো তাদের সত্যিকারের রাজনৈতিক শক্তির লক্ষণ। তাদের মধ্যে তর্ক আছে, বিতর্ক আছে, গ্রুপ আছে,
সমস্ত দেশের লোক ছাত্রদেরকে নিন্দা করছে। কেন? কিসের ভিত্তিতে? কি অন্যায় করেছে ছাত্ররা? আমি কি অন্যায় করেছি বলেন? আমাকে আমি প্রমাণ দিয়ে বলুন যে এটি এই কাজটা করেছে। আপনি কি হাসি মাংস খাওয়ার দোষ হয়ে গেল শ্রেণীকে? এটা কি দোষ? মানে নিন্দা করছে মূলত তারাই যারা এক পক্ষ চলে গেছে এবং আরেক পক্ষ ক্ষমতায় আপনি আসতে পারতেছে ছাত্রদের না। মধ্যে ইয়াং ছেলে, তাদের মধ্যে অনেক কিছু থাকবে, টেন্ডেন্সি থাকবে, যেগুলো আমাদেরকে ক্ষমার চোখে দেখতে হবে। এবং ক্ষমার চোখে দেখবেন যেন এমন জায়গায় তারা না যায় যেটা আমাদেরকে মূল লক্ষ্য থেকে আমাদেরকে বিচ্যুত করে। ছাত্রদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি, তারা তো বারবারই বলছে নতুন সংবিধান লাগবে। তারা তো লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তারা কি ওদের কেন আমরা সমালোচনা করছি? কি যুক্তিতে সমালোচনা করছি? সমালোচনা আপনি করবেন তো রাজনৈতিক লক্ষ্য নেই, কোন ব্যক্তি কী করলো এটা ইররিলেভেন্ট আমার জন্য। ছাত্র লক্ষ লক্ষ ছাত্র আসছে, কোথায় কোন ছাত্রে কোথায় চাঁদের সেটা নিয়ে তো মূল জায়গাটা ইস্যু না তো না। এখন যখনই আপনি ওটাকে ইস্যু করেন তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি যে মূলত আপনি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে আপনি একটা বয়ান তৈরি করছেন। এটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার। ফলে এই অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই এখান থেকে উঠে যেতে ফিরে আসতে হবে। ফিরে এসে ছাত্রদের যে গঠনমূলক যে ভূমিকা, সেই গঠনমূলক ভূমিকার পক্ষে থাকবো আমরা, তার পক্ষে বয়ান তৈরি করবো। আপনারা সাংবাদিক ভাইরা যারা আমাদের সেই ছাত্রদের সহমর্মী, আপনারা দেখবেন যে সেটা তারা যেটা করছে সেটা তুলে ধরবেন, তাদের ভুলও তুলে ধরবেন, সেটা আমার কোনো আপত্তি নেই, অবশ্যই তুলে ধরবেন, কেন তুলে ধরবেন না। কিন্তু মূল কথা হচ্ছে রাজনৈতিক আলোচনায় ওটাকে প্রধান প্রসঙ্গ করবেন না, এটা মারাত্মক ক্ষতি হয়। কারণ সেটা করলে আমরা তো কী বলে ইয়েলো জার্নালিস্ট না। মানুষের হতাশা নিরাশার মধ্যে থেকে আমি আরেকটাবার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, ফেল করে, আরও সরকার যদি আসে তারাও যদি ফেল করে, তার মানে গণ অভ্যুত্থানের যে স্পিড ছিল সেটা থেকে বাংলাদেশ পথ হারানোর সুযোগ নেই। অ্যাবসার্ড। আচ্ছা, আপনি কি এখন আবার পাকিস্তান বানাবেন? সুযোগই নেই। আচ্ছা ফাইন। আপনি কি আবার ওই যে ব্রিটিশ শাসন ফিরে যাবেন? ফাইন। তাহলে যেসব লোক এখনো আওয়ামী লীগের দিবাস্বপ্ন দেখে, রাত্রে দুঃস্বপ্ন দেখে, জি জি, কেমন এরা অসুস্থ, এদেরকে ডাক্তার কাছে যাওয়া উচিত। এগুলো তো সিম্পল কাণ্ডজ্ঞানের বিষয়। যেটা আমাদের দরকার সে হলো ডেফিনেটলি আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি আকারে ফ্যাসিস্ট শক্তি। আওয়ামী লীগের মধ্যে আমরা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা দেখেছি, কিন্তু আওয়ামী লীগ কেউ করে বলে, ছাত্রলীগকে করে বলে সে ফ্যাসিস্ট, এটা আমি মনে করি না। ফলে তাদেরকে আমরা কী করে বৃহত্তর সমাজের মধ্যে ইনক্লুড করতে পারবো, এমন একটা গণতান্ত্রিক পরিবেশে তারাও নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের কাজ। কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, আওয়ামী রাজনীতিকে পুনর্বাসিত করা, এটা ভয়ঙ্কর রকম অপরাধ। এবং এটা যারা করতে যাচ্ছে তারা অচিরেই তারা জনগণের কাছে আদৌ কি আওয়ামী লীগের ফিরে আসা বা তাদেরকে পুনর্বাসন করার আর পথ আছে? না, নাই, পুনর্বাসিত করার পথ নাই। কিন্তু আওয়ামী লীগ নামে হবে না, অন্য কোনো নাম হতে পারে, বিএনপি নামে হতে পারে, জামাত নামে হতে পারে। তো জামাত বিএনপির নাম তোলেন, তারাও তো ওই ফ্যাসিস্ট ধারার রাজনীতিতে নিশ্চয়ই নির্বাচনবাদী হয়, অবশ্যই তারা ফ্যাসিস্ট ধারাকে তারা ফিরিয়ে আনছে। যারাই বর্তমানে নির্বাচনবাদীতে মানে কি নির্বাচন বিরোধিতা না, জি, যারা মনে করে নির্বাচন দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান হবে এবং আমাদের নতুন রাষ্ট্র গঠন করতে লাগবে না, এরা হলো নির্বাচনবাদী। আর নতুন রাষ্ট্র গঠন করতে হলে তো আপনার নির্বাচন লাগবে, আপনাদের গণপরিষদ নির্বাচন লাগবেই, আপনাকে রেফারেন্ডাম তো লাগবে। তাহলে নির্বাচন লাগবে না তো কেউ বলে না, ছাত্ররা বলে না, আমি বলি না। তাহলে আমাদের কাজটা হচ্ছে, কাজটা কি, কাজে ফোকাস থাকেন না। আপনি কি নতুন বাংলাদেশ গঠন করতে চান নতুনভাবে, নাকি চান না? এটার দ্বারাই বাংলাদেশের রাজনীতি দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক পক্ষ হবে নির্বাচনবাদী আর আরেক পক্ষ হবে কি গাঠনিক, যারা রাষ্ট্র গঠন করবার রাজনীতিকে তারা ঊর্ধ্বে তুলে ধরে, এবং মীমাংসাটাই বিতর্ক থেকেই হবে, এখান থেকে হবে, এটাই মীমাংসাটা ঠিক করে। ফলে শেষ পর্যন্ত অবশ্যই গাঠনিক শক্তি জয়লাভ করবে। বিশেষত দুটো প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে এদেশে বামপন্থী রাজনীতির একটা উপস্থিতি ছিল, আগেও ছিল, এখনো আছে মানে দেখার মতোই আছে, কিন্তু তার যে খুব আলোচনায় থাকা তা নেই। আপনি বামপন্থী রাজনীতিকে নানাভাবে আলোচনায় সমালোচনায় রাখছেন, এখন কি বলবেন এই বামপন্থা বা বামপন্থীদের রাজনীতির ভবিষ্যৎ কি? এই তো আমাকে শুনছেন তো, আমার কোনো ভবিষ্যৎ আছে বলবো না। না, আপনার ভবিষ্যৎ আছে। আপনি একটা শ্রেণীর মানুষের কাছে সমালোচিত বটে, কিন্তু আরেকটা শ্রেণীর মানুষের কাছে প্রচণ্ডভাবে আপনি ভালোবাসার বা আলোচনার বিষয়। ফলে বাম ট্যাগিং তো অর্থহীন। আমি মার্ক্সের ছাত্র সবসময় ছেলেবেলা থেকে মার্ক্সের ছাত্র, এবং মার্ক্স আমাকে শিখিয়েছেন যে এই তথাকথিত ধর্মবিদ্বেষটা, এটা সত্যিকারে যারা প্রগতিশীল, এটা তাদের রাজনীতি হতে পারে না। আপনি লেনিনের লেখার মধ্যে কখনো আপনি খ্রিশ্চানিটির বিরুদ্ধে আপনি বিদ্বেষ ছড়ান নাই, মানে খ্রিশ্চানিটিকে নির্মূল করে রাজনীতি করেন নাই। ফলে তথাকথিত ডানপন্থী যারা বাম নামে ছিল
তাদের কমিউনিস্ট নাম বলতো, ঘোষণা করতো, কিন্তু আসলে কিন্তু তারা কমপ্লিটলি অ্যান্টি কমিউনিস্ট, কমপ্লিটলি কিন্তু মার্ক্সের ধারার বিরোধী। ফলে তারা এই দেশে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম নির্মূল রাজনীতি করেছে। ফলে এই ধারাকে আমরা পরাজিত করেছি, খুব সহজ। তার মানে বাংলাদেশে সত্যিকারের যেটাকে যদি আপনি বাম শব্দ আমি পছন্দ করি না, আমি কারণ বাম বলে কোনো রাজনীতি নাই। এই ধারা যদি আপনি বলেন যে গণ অভ্যুত্থানে যে বিপ্লবী ধারা, যেটা আমি শব্দটা ব্যবহার করতে পছন্দ করি, বুঝতে পারছি, এই বিপ্লবী ধারাবাহিকতার মধ্যে তো আমরা তো জিতে যাচ্ছি। এই ক্ষেত্রে তো জিত হচ্ছে যে মার্ক্সের, জিত হচ্ছে যে লেনিনের, জিত হচ্ছে যে মাও জেদুংয়ের, যে জনগণের ক্ষমতার পক্ষে যারা লড়াই করে, এদের পক্ষেই তো তারা সারা জীবন লড়াই করেছে, তাদের দর্শন তো এটাই। ফলে আজকে আমি যা শুনছি এটা তো মার্ক্সের বক্তব্য থেকে, লেনিনের বক্তব্য থেকে, মাওর বক্তব্য থেকে আলাদা না। আপনি কি কখনো শুনেছেন মাওর লেখার মধ্যে কনফুসিয়াসের বিরুদ্ধে সমালোচনা? এটা কালচার। ফলে ইসলাম আমার কালচার, ইসলাম আমার দর্শন, আমার সনাতন ধর্ম এখানকার দর্শন, সনাতন ধর্ম আমার দর্শন, বৌদ্ধ ধর্ম আমার দর্শন, আস্তিকতা নাস্তিকতা সকলে। এই যে ধর্ম বিদ্বেষ বা ধর্মকে অস্বীকার করার যে প্রবণতা এদের এখান থেকে কি তারা তাদের সংকট, নানামুখী সংকটের মধ্যে এটাও কি তাদের একটা সংকট? না, এই যারাই এই ধর্ম বিদ্বেষ পালন করে, ধর্মের পর্যালোচনা করে না, শব্দটা দুইটা। মার্ক্সের শব্দ হলো ক্রিটিক অফ রিলিজিয়ন, মানে ধর্মের পর্যালোচনা। যারা ধর্মের পর্যালোচনা মানে কি, আমি সহজে বুঝেছি আপনার দর্শকদের জন্য। আমরা বাদাম খাই না? খাই। দাদা, বাদাম খেলে কি করি আমরা? বাইরে দিয়ে শ্বাসটা খাই। তো ধর্মের মধ্যে যে তার যে শাশ্বত সার্বজনীন যে প্রস্তাবনা, এটা তার ওই খোসা ছিললে ধরা যায়। কারণ খোসাটা কেন ছিলতে হয়? কারণ খোসাটা আকিদার ব্যাপার, আচার আচরণ, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে যাওয়া, এটা আকিদাগত ব্যাপার। তো খোসাটা যখন আপনি ছড়িয়ে, যখন তার মর্মটা সে কেন এটা করে, তখন দেখা যায় যে এটা তো মজা, মানে বাতিনি বিষয়টা খোসা ছাড়ানোর পরে টের পাওয়া যাচ্ছে। যেটা পান্ডাতে মজার জিনিস, কারণ এটা সেখানে সার্বজনীন মানুষের যে মনের যে আকুতি, মানুষের যে যাকে আপনি আকাঙ্ক্ষা বলেন, মানুষের যে একটা সার্বজনীন একটা নিজেকে চিন্তা করবার, এই বিশ্ব জগতের মধ্যে নিজেকে সার্বজনীন সত্তা আকারে ভাববার তার যে ক্ষমতা, এই ক্ষমতা তখন বৃদ্ধি হতে থাকে। ধর্মের পর্যালোচনাটা সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার যে কাজ সেটা খেয়াল করুন, আমি মোকাবেলা যখন লিখি তখন প্রথম আমি বলেছি ধর্মের পর্যালোচনা জরুরি। ফলে আমি ইসলামে ভীষণভাবে আগ্রহী, কারণ আমার সমস্ত মানুষ এই ধর্মাবলম্বী। উপমহাদেশের বিশাল একটা অংশ এই ধর্মাবলম্বী, এবং উপমহাদেশের ইসলাম আর আরবের ইসলাম আর ইরানের ইসলাম আর তুর্কি ইসলাম এক না। ফলে আমার দেশের মানুষের একটা নিজস্ব ব্যাখ্যা আছে, সে তার ব্যাখ্যার মধ্যে দিয়ে তার একটা ধর্মীয় জগৎ সে তৈরি করেছে, তার একটা আধ্যাত্মিক জগৎ সে তৈরি করেছে। সেই জগৎটা নিয়েই আমি রাষ্ট্র গঠন করবো। ফলে আমি তো বামপন্থাকে তো আমি রিপ্রেজেন্ট করি, আমি তো মার্ক্সকে রিপ্রেজেন্ট করি, আমি তো মাওকে রিপ্রেজেন্ট করি, আমি তো লেনিনকে রিপ্রেজেন্ট করি। তো বামরা ব্যর্থ হলো কখন? বামরা তো সফলই হলো। আপনি যদি আমাকে কিছু কৃতিত্ব দিতে চান, তাহলে আমার যদি আদৌ কোনো সফলতা থাকে, এটা তো বামদেরই সফলতা, এটা তো মার্ক্সের সফলতা, লেনিনের সফলতা, মাওয়ের সফলতা, ঠিক না? আমার তত্ত্ব যদি মনে করেন বলতে বলেন, ভুল আমি মেনে নেব। আমি তো একটা নই, আপনি কী বলে, অন্ধ কোনো লোক নই, আমি তো কোনো মতাদর্শী হবে অন্ধ নয়। কারণ মার্ক্স লেনিন হতে এটা ধর্ম তো না, যে আমাকে ফেইথ না, ঠিক না? আপনি বামপন্থী হতে ফেইথের ব্যাপার না, তো বামপন্থী হচ্ছে যে একটা চিন্তা করবার ক্ষমতা অর্জন করা সহজভাবে। হ্যাঁ, এটা আপনাকে সহায়তা দেয়। ফলে আমি মনে করি যে বাংলাদেশে অবশ্যই এখানকার রেভলিউশনারি যে ঐতিহ্য, সেটা এই আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলুন, আমাদের যে সর্বরাজ পার্টির যে নেতা আপনি বলুন, সিরাজ শিকদার বলুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিরাজ আলম খান বলুন, এদেরই ধারাবাহিকতায় তনে গড়ে উঠেছে। ফলে আমি তাদের সকলের ঐতিহ্য ধারণ, কারণ আমার মধ্যে এসে আমাদেরই ভুল ত্রুটি, তাদের ভুল ত্রুটি, আমি আমার ভুল ত্রুটি আকারে স্বীকার করি। তারা যেখানে যেখানে বিচ্যুতি হয়েছেন, সেটা আমি আমার বিচ্যুতি আকারে স্বীকার করে আমি সঠিক পথে এই দেশে একটা শক্তিশালী গণবিপ্লবী ধারা, যেটাকে আমি গণরাজনৈতিক ধারা বলি, এই গণরাজনৈতিক ধারা গড়ে তুলবো, এবং আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। এটা গড়ে উঠবে, এটাকে আমরা ঠেকা দেবো। এই যে আপনার যে মনোবাসনা বা আকাঙ্ক্ষার কথা বললেন, এটাই জন আকাঙ্ক্ষা, এটাই গণআকাঙ্ক্ষা। সেই ক্ষেত্রে ইসলামী দল, ইসলাম পন্থাদের যে আমরা বারবারন্ত উপস্থিতি দেখছি, সেই উপস্থিতিটা কি অন্তরায় কিনা? দুটো ভাবে দেখবেন আপনি। যেমন ধরেন সেকুলাররা, তাদের উপস্থিতি ছিল এতটা, তার মধ্যে সেকুলারিজম তো খারাপ কিছু, মানে ইহলৌকিকতা, জি, খারাপ কিছু তো না।
এর ফলে তারা সেকুলার, তারা ধর্মের প্রতি তাদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা তাদের ভুল পাঠ, ধর্মের সঙ্গে তাদের ভুল পাঠ, এখান থেকে তাদেরকে নিষ্কৃতি পেতে হবে। ঠিক তেমনি ইসলামপন্থী যারা, তাদের মধ্যে দুটো ধারা পরিষ্কার। একটি ধারা, এটা হচ্ছে গণ রাজনৈতিক ধারার অন্তর্গত। এই দেশে মানুষের ধর্ম ইসলাম। আপনি মাজারে যান না, তো মাজারে যখন যারা যায় তারা কি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছে না? তারা মাজার করতে, সেখানে হিন্দু দিতে পারে না মাজারে, এখানে নাস্তিকগুলো দিতে পারবেন না, যেতে পারছে। তাদের সংস্কৃতি, তাদের তারা তো অলরেডি এটা গণতন্ত্র চর্চা করে, ধর্ম নিয়েই করে, ধর্মকে বাদ দিয়ে তারা করে না। ফলে মাজারগুলো তো গণতন্ত্রের ব্যাস্টিয়ন বলে নিতে, মানে গণতন্ত্রের সবচেয়ে সুন্দর একটা রূপ, গণরূপ। এটা হচ্ছে ওখানে, ওই জায়গায় চর্চা চলছে, ওখানে কালচার থেকে আরম্ভ করে চিন্তা, এখানে চর্চা চলছে। ফলে ইসলামপন্থীদের মধ্যে যেই ধারাটা, যেটাকে বলে আমরা জাতিবাদী, জাতিবাদ দুই রকম হয়, সেকুলার হয় এবং ধর্মবাদী হয়। তাহলে সেকুলারদেরকে আমরা পরাস্ত করেছি, ধর্মবাদীদেরকে আমরা পুরোপুরি এখানে পরাস্ত করতে পারিনি। আচ্ছা, ফলে ধর্মবাদীরা এই সুযোগে, এই যে তারা যে স্বাধীনতাটুকু পাইছে, এই সুযোগে তারা মাজার ভাঙা শুরু করছে, এই সুযোগে তারা তাদের একটা ইসলামী বয়ান আনা শুরু করছে। হ্যাঁ, তাহলে কিন্তু তাদের এই বয়ানের সঙ্গে কোরআন মিলে না, তাদের এই বয়ানের সঙ্গে আপনার সত্যিকারের মানুষের কল্যাণ নিহিত নাই। নবী মুহাম্মদের ইসলাম না, তারা যখন আলেম বলে, কোরআন যখন আলেমের কথা বলেছে, তখন যারা কোরআন হাদিস প্রাজ্ঞ এদের কথা বলে নাই, তখন কোরআন হাদিসে অভিজ্ঞ এরকম লোকের জন্মই হয়নি। আলেম প্রতি জ্ঞানী ব্যক্তি বলে। ফলে জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ ছাড়া তারা পথ প্রদর্শক, তারা তো পথ প্রদর্শন করেন, তাদের সেই পথ প্রদর্শনের যে ক্ষমতা, এটাকে যদি আপনি বিকশিত না করেন, তাদের যদি সহায়তা না করেন, তাহলে আপনি সমাজের প্রগতিকে, সমাজের বিকাশকে, রুহানিয়াতের বিকাশকে আপনি কি করছেন? আপনি বাধাগ্রস্ত করছেন। ফলে তারা আমাদের যে রুহানি বিকাশ, মানে স্পিরিচুয়াল বিং হিসেবে, একটা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী সত্তা হিসেবে, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী রাজনৈতিক সত্তা হিসেবে আমাদের যে ঐতিহাসিক বিকাশের একটা শর্ত তৈরি হয়েছে, তারা তার প্রতিবন্ধকতা তৈরি করছেন। তারা ইসলাম নামের যোগ্য নন, তারা নবীর উম্মত হবার যোগ্য নন। যারা মাজার ভেঙেছে তারা দাবি করতে পারবেন না তারা নবীর উম্মত। যারা মানুষের সাধারণ উপলব্ধিকে, সাধারণ মানুষ তার সাধারণ উপলব্ধি থেকে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আশিকান, নবীর আশিকান, এদের এই প্রেমকে যারা এই ভাঙতে গেছে লাঠি হাতে, তো এরা তো আমাদের দুশ্মন। আল্লাহর প্রতি যাদের প্রেমকে যারা লাঠি হাতে ভাঙতে গেছে, এদের চেয়ে দুরাচারী কে হতে পারে বলে? ফলে এরা তো ধর্মের পক্ষের লোক না, এরা ধর্মের পক্ষের লোক না, এবং এরা আমাদের সবসময় ইহলোকী কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখে। মানে আমাদেরকে বলে আমাদের সব জান্নাতে পাবো, আমরা ইহলোকে আমরা কিছু পাবো না। এটা তো ওই এসালাম আর কি বলেন বসুন্ধরা, ওদের রাজনীতি। এটা দেখবেন সবচেয়ে বেশি মসজিদ বানায় এসালাম আর এরা। কেন করে বলেন তো? করে তারা বুঝায় যে তুমি ইহলোকে তোমার কিছু পাবা না, তুমি খালি এদিকখানেই পাবা, আর তুমি যা পাবা তুমি কোথায় পাবা? তুমি পরলোকে পাবা। আর এই লোকে যা পাবো, আমি এসালাম পাবো, আমি বসুন্ধরা পাবো। এই তো রাজনীতি। তো এই লুটেরা মাফিয়া শ্রেণীর এইসব বয়ান, ধর্মীয় বয়ান, এই ধর্মীয় বয়ান নিয়ে যেসব এদিকখানা মসজিদ গড়ে উঠছে, এদের যে পাপের অর্থ দ্বারা যেসব মসজিদগুলো বানানো হয়েছে, এটা আল্লাহর কাছে কবুল হবে? আপনি গরিবের রক্ত চোষণ করে যারা এইসব ধর্মকাম করে, এটাকে আল্লাহ গ্রহণ করবে? এবং তারাই তো এইসব বয়ান দেয় যে ইসলাম একটা ইহলোক বিরোধী একটা ধর্ম। অর্থাৎ আমরা মুনাজাত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা প্রথমে কী বলে? দুনিয়ায় আমরা ভালো চাই। আপনি যদি মুসলিম হন, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ইহলোকী কর্তব্য সম্পাদন করে, মজলুমের পক্ষে দাঁড়ানো, জালিমের বিরুদ্ধে লড়াই করা। খুব সহজ ব্যাপার। এই দেশে যারাই মজলুমের পক্ষে আর জালিমের বিরুদ্ধে লড়াই করছে, তার কি জন্মসূত্রে তার ধর্ম কি, এটা ইররিলেভেন্ট। সে অবশ্যই রসুলের ইম্মত, তাকে রসুল ভালোবাসেন, তাকে রসুলের বুকে তার জায়গা হবে। তার জন্য তিনি সুপারিশ করবেন যে আমার এই জালিমের বিরুদ্ধে, আমার এই মানুষের মুক্তির জন্য সে লড়েছে, উনি অবশ্যই সুপারিশ করবেন। এটা এই দেখেন আমার ফেথটা, কেন এই ফেথটা নিয়ে পৃথিবীতে বিপ্লব হয়েছে। সে মোহাম্মদ একজন বিপ্লবী, যীশু খ্রিস্ট, হযরত ঈসা একজন বিপ্লবী, প্রত্যেকটা নবী রাসূলুল্লাহ সমাজের পরিবর্তনের জন্য আসছে। এঙ্গেলস এই জন্য বললেন না যে জেসাস, ঈসা, তার আমল যদি আমরা বিচার করি, সে আমলের বিচার করে তিনি সমাজতন্ত্রী ছিলেন। তো মোহাম্মদ ছিল একটা দাসদের মুক্ত করার জন্য লড়াই করেছে, ট্রাইবাল সমাজকে মুক্ত করার জন্য লড়াই করেছে। তো তিনি তো সবচেয়ে বড় বিপ্লবী। তাকে তার কালমার্সের কাছে তার সার্টিফিকেট লাগবে না যে কালমার্স সার্টিফিকেট দিয়ে মোহাম্মদ একজন বিপ্লবী, দরকার তো নাই। কারণ মোহাম্মদের আগেও বড় বিপ্লবী জন্মগ্রহণ করছে, তার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। এই বিশ্বাস তো আপনি আমার এই গরিব মানুষগুলোকে দিতে হবে যে নবী তোমাদের জন্য খালি পরকালের পক্ষে নেই, নবী তোমার জন্য ইহুকালও আছে। তো জালিমের বিরুদ্ধে লড়াই করো, নবী তোমার সঙ্গে থাকবে। এই জন্য সে শহীদ হয়।
শহীদ হওয়াকে যে যাতা কথা, ও শহীদ হয় কেন? জালেমের বিরুদ্ধে লড়াই করতে। শহীদ হয় ভেরি সিম্পল, কারণ তার ধর্ম আমার চেয়ে অনেক উচ্চতর। সে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে মজলুমের মুক্তির জন্য। সমস্ত শহীদকে আমরা কি বলি? জান্নাতবাসী বলি। কেন? আল্লাহ তাকে ভালোবাসেন। কারণ সে জালিম, এই ইহলোকে জালিমের বিরুদ্ধে লড়াই করে। সে জান্নাতে যাওয়ার জন্য সে বসে বসে সময় নষ্ট করেনি, ঠিক না? এবং তার এই অবশ্যই তার এই আত্মদান আল্লাহ গ্রহণ করবে। এটা আমি বিষয়। এই আধ্যাত্মিকতা ছাড়া, এই স্পিরিচুয়াল শক্তি ছাড়া তো আপনি কোনো কাজই করতে পারবেন না সমাজে। ফলে আমাদের সমাজের সরল মানুষগুলোকে, তাদের যে ধর্ম, তাদের যে সুন্দর সরল ধর্মটাকে আপনি ক্রমাগত কলুষিত করছেন। তাদের একটা সরল বিশ্বাসে তারা ধর্ম করে। তারা এত কষ্ট সহ্য করছে, এত কিছু সহ্য করছে, তারা তো চলছে। তো আপনি দেখছেন রাস্তায় যে যারা মব তৈরি করে, রাস্তায় যারা বিশৃঙ্খল তৈরি করে, যারা ঘুষ খায়, যারা আপনার এত বড় বড় এই যে দুর্নীতি করছে, লুটপাট করছে, এই গরিব মানুষ দেখছেন না? এই মাজারের লোক, গরিব মানুষ এইগুলোর সাথে দেখছেন না? তাহলে আমি তো তাদের জন্য লড়াই করি, আমি তো তাদের মানুষ। ফলে এই লড়াই আমরা জিতবো। এই লড়াই আপনি ফেরত দিতে পারবেন না। এই লড়াই জিতবেই, কারণ এই আমার কথা যদি তাদের কাছে পৌঁছে যায়, তারা বুঝে যাবে কী করে তাদেরকে প্রতারিত করা হয়। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মানুষ জিতুক, মানবতা জিতে আসুক। দর্শক, রাষ্ট্র সমাজ প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। সঙ্গে ছিলেন লেখক, কবি, চিন্তক ফরহাদ মজার।